যে আমরা স্বাধীন সেটা কিন্তু আমাদের দুই ভাইকে বিচ্ছেদ করার ফসল হিসাবে আমরা স্বাধীনতাটা অর্জন করি। পশ্চিমবাংলার ইতিহাস সারা ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে মিলিয়ে ফেললে চলবে না বা গুলিয়ে ফেললে চলবে না। 2005 সালে এসছে বলছো, আজকে 2025 সাল, সময়টা কিন্তু খুব কম নয়। 20-20টা বছর সুকান্তবাবু বলেছেন, শ্রমিকবাবু বলেছেন, শুভেন্দুবাবু বলেছেন যে কোনো হিন্দু উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের কোনো চিন্তার কারণ নেই। তাহলে তারা ভরসা দিতে পারছেন না। শান্তনু ঠাকুর কোন আইনের বলে বলতে পারেন আমি ভোটার কার্ড করে দেবো তোমাদের নাম বাদ দেবে? তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি শান্তনু ঠাকুর বা বিজেপির কথাই চলে? মানে বিজেপি তার মানে বলে দিচ্ছে তো যে আমরা যার নাম বলবো তার নামটা রাখবে, যার নাম বলবে না তার নামটা রাখবে না। স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো দিক থেকে বলছেন ডিলিট ডিলিট ডিপোর্ট। এইবার উনি এই ডিলিট এসআইআর সম্পর্কে উনি কেন মন্তব্য করছেন? হচ্ছে কত বছর ধরে আছে তারা ভারতবর্ষে জানে না, হয়তো 700 বছর 800 বছর, মানে তারা ভারতবর্ষের আদিবাসিন্দা। তাদের নাম 2002-এর ভোটার লিস্ট যেটা ফ্রিজ করা হয়েছে সেটা নেই। জননেত্রী জিতেছেন, সমস্ত সংবাদ মাধ্যমে খবর হয়ে গেছিল 1902 ভোটে না 1908 ভোটে জিতেছেন। তারপরে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, তারপরে শুভেন্দুবাবু জিতে গেলেন। কিভাবে জিতলেন তার কোনো জাদুকাঠি আছে সেটা শুভেন্দুবাবুই বলতে পারবেন। শুরু হয়ে গেছে কাকদ্বীপে বাংলা হ্যান্ড গিয়ে বেশ কিছু বাংলাদেশি হিন্দুদেরকে পেয়েছি আমরা, যারা ভিসা ছাড়া এসেছে এবং তারা বলছে যে স্থানীয় যে তৃণমূলের যে প্রশাসন রয়েছে তারা জানে এবং তারা 30,000 টাকা করে চেয়েছে তাদের থেকে ভোটার কার্ড বানিয়ে দেওয়ার জন্য। দলের হয়ে আপনার স্ট্যান্ডটা কি? বাংলাদেশ থেকে যে হিন্দুরা এখানে এসেছেন সেটা কাকদ্বীপ কেন, এর ইতিহাস সুদীর্ঘ। 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই সময় থেকে দাঁড়িয়ে ক্রমাগত হিন্দুদের একটা অংশ বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছে। এর ইতিহাস আছে সবার জানা। বিভিন্ন সময় এসে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে। একটা সময় সেটা কেন্দ্রীয় সরকার তাদেরকে কলোনি বানিয়ে দিয়েছিল, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ পশ্চিমবাংলার ইতিহাস সারা ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে মিলিয়ে ফেললে চলবে না বা গুলিয়ে ফেললে চলবে না। পশ্চিমবাংলায় এই ইতিহাস ক্রমাগতভাবে এগিয়ে চলেছে এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। আজকে যে আমরা স্বাধীন সেটা কিন্তু আমাদের দুই ভাইকে বিচ্ছেদ করার ফসল হিসাবে আমরা স্বাধীনতাটা অর্জন করেছি। তারা 2005-এর পরে এসেছে, কেউ 2005-এর পরে এসছেন বলছেন, কেউ 1971-এ এসছেন, কেউ 1960 সালে এসছেন। বক্তব্যটা হচ্ছে আমাদের দেশ যারা অনুপ্রবেশকারী তাদেরকে নিয়ে আমাদের দেশের আইন কি স্ট্যান্ড নিচ্ছে। আমি এখানে তৃণমূল কংগ্রেসের এক নেতা হিসাবে বা একজন কর্মী হিসাবে স্ট্যান্ড নেওয়ার কেউ নই। আমাদের দেশ কি আইন তৈরি করেছে, সেই আইন যখন তৈরি হয় তখন একটা নির্দিষ্ট পদ্ধতি আছে সংসদে, তাই নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা, তর্ক বিতর্ক হওয়ার কথা, এবং তার বেসিসে দাঁড়িয়ে সেখানে আমরা আমাদের বক্তব্য আমাদের দলের পক্ষ থেকে তুলে ধরবো এবং তারপরে যা হবে মেজরিটির বেসিসে দাঁড়িয়ে গণতন্ত্র সেই কথাই বলে, আইন হবে, সেই আইন পাস হলে আইন দেশে কার্যকর হবে। এখন বিজেপি যে বলছে যে হিন্দু অনুপ্রবেশকারীদের চিন্তার কোনো কারণ নেই, তাহলে এরা 2005-এ আসুক কি কালকে আসুক তাদের তো চিন্তার কোনো কারণ নেই। তাহলে তার সঙ্গে আবার তৃণমূলকে জড়ানোর চেষ্টা কেন হচ্ছে? তৃণমূল এখানে কোনখানে এলো? তারা তো বলে দিয়েছে, বিজেপি তো বলেছে, প্রত্যেকটা সুকান্তবাবু বলেছেন, শ্রমিকবাবু বলেছেন, শুভেন্দুবাবু বলেছেন যে কোনো হিন্দু উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের কোনো চিন্তার কারণ নেই। তাহলে তারা ভরসা দিতে পারছেন না। এক, দ্বিতীয় কথা হচ্ছে কোন তৃণমূল নেতা ভোটার কার্ড করে দেবো বললো, আর যে প্রশাসন আছে, রাজ্য নির্বাচন কমিশন আছে, জাতীয় নির্বাচন কমিশন আছে, তারা কি করেছে? মানে তৃণমূলের নেতার কথাতে ভোটার লিস্টে উঠে গেল এবং তারা ভোট দিয়ে দিল, এরকম হতে পারে? তাহলে প্রান্তিক অঞ্চলের মানুষ যারা হয়তো যাদের বাড়িতে ইলেকট্রিসিটি এখনো পৌঁছয়নি, ঠিকই তো, আমি সেই অঞ্চলগুলো চিনি বলেই বলছি যে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব আছে। নির্বাচন কমিশন বৈধ ভোটার যারা তাদেরকে এপিক কার্ড দেবেন, যারা বৈধ ভোটার নয় তাদেরকে এপিক কার্ড দেবেন না। তো
তো সেই কার্ডটা বেরোচ্ছে কী করে? মানে তৃণমূলের ওই প্রান্তিক অঞ্চল, তুমি এখনই বলে প্রান্তিক অঞ্চল, সেই প্রান্তিক অঞ্চলের এক প্রান্তিক তৃণমূল নেতা, তার এত ক্ষমতা, সে হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের থেকে একখানা ভোটার আই কার্ড নিয়ে এসে দিয়ে দিল। তাহলে তো সর্ষের মধ্যে ভূত আছে। 2005 সালে এসছে বলছো, আজকে 2025 সাল, সময়টা কিন্তু খুব কম নয়। 20টা বছর যদি আমাদের দেশে কেউ থেকে থাকে, তাহলে এতদিন ধরে তারা অনুপ্রবেশকারী হিসাবে রয়ে গেল। বিএসএফ কি করছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন দপ্তর আছে, জায়গা দিচ্ছেন না তো কাঁটাতার দেওয়ার জন্য, যে নির্দিষ্ট জায়গা দরকার কাঁটাতার দেওয়ার জন্য জায়গা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিটা ভালো করে পড়বে। ভারতের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানে এমন কিছু জায়গায় আছে যেখানে বেড়া দেওয়া সম্ভবই নয়। তুমি যদি টাকি যাও, টাকি একটা নদীর মাঝখানে কি কাঁটাতার দেওয়া যায় নাকি? দেওয়া যায় না। এরকম বিভিন্ন জায়গা আছে। তৎসত্ত্বেও যেখানে যেখানে জায়গা চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সেখানে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু জায়গা দেওয়ার পরেও ওই যে বললাম, ভারতবর্ষের বাংলার প্রেক্ষিতটাই সম্পূর্ণ আলাদা। বাংলার বর্ডার, বাংলার আন্তর্জাতিক সীমানা হচ্ছে 2200 কিলোমিটারের মতো। পাঞ্জাব, গুজরাট, রাজস্থান মিলিয়েও 2200 কিলোমিটার। সেদিকের কি অবস্থা, এদিকের কি অবস্থা, আলাদা, প্রেক্ষিতটা আলাদা। প্রেক্ষিতটা বুঝতে হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, 20 বছর ধরে যারা আমাদের দেশে আছে তার আগেও ভোট দিয়েছে, তাদের ভোটে হচ্ছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, সেগুলো সব ঠিক ছিল। এখন পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন আসছে 26-এর, সেখানে বিজেপি জিততে পারবে না, 50 পেরোতে পারবে না। অতএব হচ্ছে যে কোনোভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তাদেরকে বাদ দিতে হবে। হওয়া দরকার। মানে আপনারা বলছেন যে বিজেপি জিততে পারবে না, সেক্ষেত্রে আপনারা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় ফিরে আসবে। একদম। সেক্ষেত্রে তাহলে যারা যোগ্য ভোটার রয়েছে, এই দেশের ভোটার, বাংলার ভোটার রয়েছে, তাদের ফলেই তো জিতবেন আপনারা। তাদের ফলেই তো জিততে চায়। এসআইআর আপত্তির কারণ হচ্ছে, এসআইআর করে ওই বৈধ ভোটারদের নামগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে 2002 সালে যে লিস্ট ফ্রিজ করা হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো খবরে, কোচবিহারের মাথাভাঙা থেকে শুরু করে বিভিন্ন জায়গার বিভিন্ন লোকের নাম নেই। আমি জাস্ট কিছুক্ষণ আগেও শুনছিলাম পূর্ব মেদিনীপুরে, তারা হচ্ছে কত বছর ধরে আছে তারা ভারতবর্ষে জানে না, হয়তো 700 বছর 800 বছর, মানে তারা ভারতবর্ষের আদিবাসিন্দা, তাদের নাম 2002-এর ভোটার লিস্ট যেটা ফ্রিজ করা হয়েছে সেটা নেই। আপনাদের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিবর্তন আমরা দেখেছি। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা শুনেছিলাম যে এসআইআরকে সমর্থন করব না, মানব না, মানছি না, এই ধরনের তিনি অনেক স্লোগান দিয়েছেন। পরবর্তীতে আমরা দেখছি তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা বলছেন যে আমরা বলছি না যে এসআইআর মানব না, আমরা চাইছি যে সুষ্ঠুভাবে হোক, তবেই আমরা মানব, যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে আমরা প্রতিবাদে নামবো। এই যে বক্তব্যের বদল, চাপে পড়ে পরিবর্তন, কোনো চাপের বিষয় নয়। ভালো করে বোঝার চেষ্টা করো যে একটা যে কোনো বিষয়ের প্রেক্ষিতে দুরকম ঘটনা ঘটে। একটা রাজনৈতিক অবস্থান থাকে, সেখানে রাজনৈতিক আন্দোলনের কথা বলা থাকে, এটা আমার গণতান্ত্রিক অধিকার। সমস্ত দলের বা সমস্ত ব্যক্তি মানুষেরও গণতান্ত্রিক অধিকার। আমার যে আইন আছে সেইটা পছন্দ নাও হতে পারে, তার বিরুদ্ধে আন্দোলন করাও অধিকারও আমার সংবিধান দিয়েছে, যেটা বর্তমান কেন্দ্রের শাসক মানে না, এবং যারা মানে না তাদেরকেই ফ্যাসিস্ট বলা হয়। যাই হোক, সেটাতে আমি পরে আসছি। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এই এসআইআর অগণতান্ত্রিকভাবে শুধুমাত্র বিজেপির বি টিম হিসাবে কাজ করার জন্য করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন যেটা বলেছিলেন, সেইটার জবাব কেন দিচ্ছেন না? যে আপনারা যদি মনে করেন যে এই ভোটার লিস্টটা সত্যিই জালি ভোটার লিস্ট, তাহলে সেই ভোটার লিস্টেই তো 1 বছর আগে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন। তাহলে লোকসভাটাকে ডিসলভ করে দিন, আমরা সবাই পদত্যাগ করি, তারপর আপনার সারা দেশ জুড়ে শুদ্ধতার সঙ্গে এসআইআর করুন, সারা দেশ জুড়ে করুন, তারপর আবার আমরা মানুষের কাছে যাই। সেক্ষেত্রে তো আপনারা বলছেন যে সব জালি ভোটে আমরা জিতেছি, তাহলে এই চ্যালেঞ্জটা আপনি নিচ্ছেন না কেন? জালি ভোটেই যদি জিতে থাকি, আমি তো চ্যালেঞ্জটা নিতে রাজি যে আমরা লোকসভা ডিসলভ করে দিন, এসআইআর করুন, তারপরে মানুষের কাছে যাব, জিততে পারলে জিতবো, জিততে না পারলে জিতবো না। মানুষের আশীর্বাদই শেষ কথা বলে গণতন্ত্রে। কিন্তু আপনারা সেটা করছেন না, আপনারা উল্টোটা করছেন। আপনারা নিজেদেরটা বলছেন না না আমাদের ভোটগুলোর সময় জালি ছিল না, তারপরে রাতারাতি জালি হয়ে গেছে। এই যে তুমি 2005 সালের কথা বললে, এই 2005 সালের ভোটার তার মানে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, এই 2005 সালের ভোট দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, মুখ্যমন্ত্রীও করেছেন। আমি তো একই কথাই বলছি যে এসআইআর এখন হইচই কেন হচ্ছে এত শর্ট পিরিয়ডের মধ্যে? এই যে 2 মাসের মধ্যে এসআইআর করে ফেলতে হবে, একটা কেওটিক সিচুয়েশন।
আর দ্বিতীয় কথা, এসআইআর কোন প্রেক্ষিতে হয় এইটা বারবার আমি বিভিন্ন জায়গায় বলছি। এসআইআর বাদ দিয়েও তো ভোটে নাম তোলা, ভোটে নাম কাটা, এটা 365 দিন ধরে হয়, সারা বছর ধরে নির্বাচন কমিশন এই কাজটাই করেন। তাহলে এসআইআর কেন? এসআইআর হচ্ছে স্পেশাল অ্যান্ড ইন্টেন্সিভ, মানে নিবিড়ভাবে করতে কখন হয়? সেন্সাস হয়। সেন্সাস হলে প্রচুর নতুন ভোটার যোগ হন, প্রচুর মৃত ভোটারের নাম বাদ যায়। মানে সেন্সাসে দেখা যায় যে প্রচুর একটা জনবিন্যাসের নতুন কি বদল হচ্ছে, সেটার উপর দাঁড়িয়েই তো মানে সেন্সাসটা করা হয়, যে কেন সেন্সাস করা হয়। সেই সেন্সাস হলে তখন এই এসআইআর প্রয়োজন পড়ে। সেন্সাস কেন করতে পারেন? কিসের ভয় নরেন্দ্র মোদী? 2011 সালের পর সেন্সাস হয়নি কেন? তার কারণ হচ্ছে তারা সবসময় এটাকে ভোট ব্যাংক পলিসি হিসাবে কাজে লাগিয়েছে। আমি তো বলছি যে সেন্সাস হওয়ার প্রয়োজন আছে। যদি আপনার কথা মতো ভোট ব্যাংক পলিসি হিসেবে কাজে লাগাচ্ছে সেন্ট্রাল নির্বাচন কমিশনকে দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি আপনারা কি চাপে রয়েছেন যে 26-এ ক্ষমতায় আসতে পারবেন কি পারবেন না? যে 26-এ ক্ষমতায় আসা নিয়ে কোনো সংশয়ই নেই। 26-এ দেখতে পাচ্ছ বাংলার মানুষ বিজেপির কি করছে ভালো করে বুঝতে হবে। এসআইআরের সঙ্গে নাগরিকত্বকে জুড়ে দিচ্ছে। নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই, সাংবিধানিক অধিকার, যে কে নাগরিক নয় ঠিক করার। আপনাদের বিরোধিতা এসআইআর এর সাথে এনআরসি কে জুড়ে দিচ্ছে। আমরা বলছি না, তারা বলেছে বলে আমরা সেটাকে মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমি তোমাকে উদাহরণ দিচ্ছি। কিরকম পরপর বললেন চিফ ইলেকশন কমিশনার, কি বললেন? ভারতের জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিক বললেন যেদিন প্রেস কনফারেন্স করলেন যে যাদের নাম থাকবে না তাদেরকে নাগরিকত্বর পরীক্ষা দিতে হবে। এই সেন্টেন্সটুকু উনি কেন বললেন? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রকের আওতায় পড়ে। ওনার কাজ হচ্ছে কে ভোটার নয় সেইটুকু দেখা। যে ভোটার নয় তারপরে সে নাগরিক না সে বেনাগরিক নাকি সে অন্য দেশের নাগরিক, যা কিছু হতে পারে সেটা দেখবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। এবার স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? এদিকে এসআইআর নিয়ে এই প্রেস স্টেটমেন্ট গেল, স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো দিক থেকে বলছেন ডিটেক্ট ডিপোর্ট। এইবার উনি এই ডিলিট এসআইআর সম্পর্কে উনি কেন মন্তব্য করছেন? ওটা তো আবার ওনার আওতায় পড়ে না। কেন্দ্রের নির্বাচন কমিশন, আমি বলতে ক্লান্ত হয়ে গেছি যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন স্বশাসিত নিরপেক্ষ সংস্থা, যেটা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে। সংবিধান সেইভাবে তৈরি করেছে। চতুর্ভুজের মধ্যে থাকে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড সিএজির মতো সংস্থা। তারা না সংবাদ মাধ্যম, না জুডিশিয়াল, না এক্সিকিউটিভ, না লেজিসলেচার, এই চারটের কাউরির দ্বারা প্রভাবিত হয় না। সেই জায়গাটা কেন হচ্ছে? প্রথমেই তো খেলার নিয়মটা বদলে দিচ্ছে। আমরা ছোটবেলায় যখন খেলতে নামতাম তখন প্রথমেই বলতাম আমি ব্যাট এনেছি, ব্যাটটা যেহেতু আমার তাহলে আমি প্রথম ব্যাট করব। এটা হচ্ছে খেলার নিয়ম ছিল। তো এই নিয়মে খেলতে নেমেছেন তো জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার যাকে নিয়োগ করবেন সেখানে একজন জুডিশিয়ালের পক্ষ থেকে ছিলেন, একজন শাসক দলের পক্ষ ছিলেন, বিরোধী দলের পক্ষ ছিলেন। কেন জুডিশিয়ালকে বাদ দিয়ে শাসক দলে দুজন হয়ে গেলেন আর একজন বিরোধী দলের নেতা? 2:1 করে প্রথমেই গেমটাই বদলে দিলেন। সেটা করে নিজের লোককে ওখানে ভরে দিলেন। তারপরে আপনি এসআইআরের সঙ্গে এনআরসিকে জুড়ছেন। ওনারা জুড়ছেন, আমি বলিনি। বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী আগে থেকে জেনে যাচ্ছেন 1,20,00,000 নাম বাদ যাবে। কে বলেছে 1,20,00,000 নাম আছে? 2 কোটিও হতে পারে, তো 4 কোটিও হতে পারে। ধরো, চলো, আমি বলছি সব জালি। ওটা বিজেপির কথাই তো পশ্চিমবঙ্গ রাজ্যটাই জালি। তারা তো পশ্চিমবঙ্গকে রাজ্য হিসাবে মানতেই রাজি নয়। তার কারণ তাদের পূর্বসূরীরা এই বাংলা ভাগ করেছিল, তার উপর দাঁড়িয়ে আজকে তারা রাজনীতি করছে। সুতরাং যদি কত ভোটার বাদ যাবে সেটা তো এসআইআর হলে বোঝা যাবে। বিজেপির নেতারা, শান্তনু ঠাকুর বলে দিচ্ছেন, শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন 1,20,00,000, 1 কোটি। আবার শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন, তিনি আবার বলছেন ভোটার লিস্টে নাম কেটে গেলে, নাম যদি বাদ যায় কোনো চিন্তা নেই, আমার কাছে আসবে, আমি আবার নাম তুলে দেবো। মানে নির্বাচন কমিশন তাহলে ওনার কথাতেই, হ্যাঁ, মতুয়াদেরই বলেছে, কারণ তারাই সব থেকে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। এই যে এরা মুসলিম করে যে খেলাটা শুরু করেছিল, এই খেলাটা এবার অন্যদিকে যাচ্ছে। কারণ সব থেকে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন সেই সমস্ত হিন্দু, মতুয়া, নমশূদ্র, প্রান্তিক মানুষগুলো। আসামেও একই ঘটনা ঘটেছিল। ওরা ভয় দেখেছিল মুসলিমের,
19 লক্ষর মধ্যে 13 লক্ষ হিন্দু লোকের নাম বাদ গেছিল। এই যে খেলা, মতুয়াদের উপর যে আক্রমণ নেমে এসছে, এখন শান্তনু ঠাকুর কাঁপছে। শান্তনু ঠাকুর বলছেন আমি করে দেবো। আমার প্রশ্ন বিজেপির সমস্ত নেতৃত্বর কাছে, শুভেন্দুবাবুর কাছে, সুকান্তবাবুর কাছে, শ্রমিকবাবুর কাছে, শান্তনু ঠাকুরকে প্রশ্ন করার কোনো মানি হয় না। এই তিনজনের কাছেই রাখলাম, তুমি এর থেকে রিয়াকশন নিও। শান্তনু ঠাকুর কোন আইনের বলে বলতে পারেন আমি ভোটার কার্ড করে দেবো তোমাদের নাম বাদ গেলে? তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি শান্তনু ঠাকুর বা বিজেপির কথাই চলে? মানে বিজেপি তার মানে বলে দিচ্ছে তো যে আমরা যার নাম বলবো তার নামটা রাখবে, যার নাম বলবে না তার নামটা রাখবে না। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায় সম্পূর্ণ বিজেপি। তন্ময়বাবু, আপনি কি এসআইআর এর যে প্রক্রিয়া আছে সেখানে নাম নথিভুক্ত করবেন? কারণ আপনাদের দলনেত্রী, যিনি মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি, তিনি বলছেন যে যতক্ষণ না আমি বাকি দিকটা দেখবো তারপরে এসআইআর এর যে প্রক্রিয়া রয়েছে সেইগুলোতে আমি নাম নথিভুক্ত করব। তিনি তো যথার্থ নেত্রীর মতো কথা বলেছেন যে আমার রাজ্যের সমস্ত মানুষের নাম আগে নথিভুক্ত হবে, তারপর আমি। অর্থাৎ যদি বাদ দিতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিতে হবে, বাংলার মানুষকে বাদ দেওয়া যাবে না বৈধ নাগরিকদের। আপনারা সৈনিক রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব আদর্শ হিসেবে মনে করেন, ফলো করেন, সেক্ষেত্রে জননেত্রী ফর্ম ফিল আপ করলেন না, সেক্ষেত্রে তো একাধিক যে সৈনিক, সেটা দলের পক্ষ থেকে যদি যেরকম নির্দেশ আসবে সেটা দলীয় নির্দেশ মেনেই কাজ হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রত্যেকটা বৈধ নাগরিকের ভোটাধিকার থাকা উচিত, সংবিধান সেই অধিকার দিয়েছে, এবং সেটা যদি কেউ কেড়ে নিতে চায় তাহলে আমি কালকে ফেসবুকে বা এক্সে পোস্ট করেছিলাম, আগামী দিনে রাজপথেই দেখা হবে। এই নিয়ে অনেক কিছু মন্তব্য করেছেন। আমি পরিষ্কার করে দিতে চাই, আগামী দিনে রাজপথেই দেখা হবে। তন্ময় ঘোষ রাজপথেই থাকবে। এনআরসির সময় আমার সমাজ মাধ্যম ঘেঁটে দেখো, সেই সময় সংবাদ মাধ্যম ঘেঁটে দেখো, রাজপথে ছিলাম। এখানেও রাজপথেই দেখা হবে। রাজপথটা কোথায়? বাংলার রাজপথ নাকি দিল্লির? দিল্লির রাজপথের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। দলের নির্দেশ পেলে, ওনার নির্দেশ পেলে নিশ্চয়ই যাব। 100 দিনের কাজের আন্দোলনে ওখানে গেছিলাম, যেদিন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মহিলা সাংসদ মন্ত্রীদেরকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেছিল। সেই দিন রাত্রিবেলায় ছুটে গিয়ে যে পুলিশ স্টেশনে ছিল সেখান থেকে লাইভ যে করেছিল, যদি আমি খুব ভুল না করে থাকি, সেই প্রথম লাইভটা তন্ময় ঘোষ করেছিল। থানার বাইরে, থানাতে ঢুকতে দিচ্ছিল না, দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের নেতৃত্বকে অ্যারেস্ট করা হয়েছে, এটা মানছি না, ভয়ঙ্কর পরিস্থিতি, অন্ধকার, সেখান থেকে লাইভ আমি দাঁড়িয়ে করেছিলাম। বিজেপি বলেছে জুতো খুলে এবারে প্রতিবাদে যেতে দিল্লিতে। আপনারা অনেকে জুতো হারিয়েছিলেন, সেই জন্য এই কটাক্ষ করেছে। বিজেপি দেশের গণতন্ত্রকে তো মানে না, গণতান্ত্রিক পরিবেশ পরিমণ্ডলকে স্বীকৃতি দেয় না, তার জন্য বিজেপি এই ধরনের কথা বলছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক পথেই আন্দোলন হবে। ওই জন্যে বললাম আগামী দিনে, এখন থেকে বলে রাখছি, মিলিয়ে নেবে, খুব অতি সত্বর প্রোগ্রাম ঘোষণা হবে। দলের পক্ষ থেকে মিছিল হয়েছে, কাল নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন মিছিল শুধুমাত্র দলের পক্ষ থেকে না, সামাজিক স্তরের মানুষও রাস্তায় নামবে, এবং আমি প্রত্যেকটা মানুষ রাস্তায় নামবে যারা, তারা যদি মনে করেন আমি তাদের পাশে থাকব। আগামী দিনে আমি কথা দিচ্ছি, কলকাতার বুকে এই মতুয়াদেরকে নিয়ে 20,000, 30,000, 40,000 মতুয়াকে নিয়ে মিছিল করব এই রাজপথে, কলকাতার রাজপথে মিছিল করব, এবং সেদিন ওই গড়ের যারা বিজেপির বিধায়ক সাংসদ আছেন, জবাবটা তাদেরকে দিতে হবে। তন্ময়বাবু, তৃণমূল কংগ্রেস 26-এ ভোটের জন্য কতটা প্রস্তুত? মানে এসআইআর এর জন্য কি অনেকটা আপনাদের যে কৌশল ঘেটে গেল? কারণ 21-এ আপনাদের জননেত্রী নিজে হেরেছিলেন শুভেন্দু অধিকারীর সাথে। জননেত্রী তো হারেননি, শুভেন্দু দাবি করেন প্রতিটা জননেত্রী জিতেছেন। সমস্ত সংবাদ মাধ্যমে খবর হয়ে গেছিল 1902 ভোটে না 1908 ভোটে জিতেছেন। তারপরে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, তারপরে শুভেন্দুবাবু জিতে গেলেন। কিভাবে জিতলেন, তার কোনো জাদুকাঠি আছে, সেটা শুভেন্দুবাবুই বলতে পারবেন। এখনও মামলা বিচারাধীন, সুতরাং আমরা এটাকে জয় হিসাবে দেখছি না। দ্বিতীয় কথা হচ্ছে, কৌশলের ব্যাপার নেই। 365 দিন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে রাজনীতি করে। আমরা উন্নয়নের কথা বলে রাজনীতি করি, আমরা মানুষের বিপদের পাশে থাকার চেষ্টা করি, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের কথা বলি। 100 দিনের কাজের যে গরিব মানুষগুলোর পেটে লাথি মেরে বিজেপি নোংরা রাজনীতি করেছিল, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম। হাইকোর্টে থাপ্পড় খেয়েছে, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে। আমরা তাদের এই গরিব মানুষগুলোর পাশে থেকে রাজনীতি করি। অতএব আমরা 365 দিন মানুষের পাশে থাকি, আমাদের নতুন করে ভাবার কিছু নেই। শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুরে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, আমি আগেও হারিয়েছি, আবারও হারাবো। তো আগের বারও বলেছিলেন, দাঁড়াননি কেন ভবানীপুরে? মমতা বন্দ্যোপাধ্যায় তো নন্দীগ্রামে গিয়ে দাঁড়িয়ে গেছিলেন। নন্দীগ্রামে তো
দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি ভবানীপুরে হাওয়া টাওয়া তুলে দাঁড়ালেন না কেন? উনি একবার বলেন তো গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেটারও ইতিহাস তো বললাম কিভাবে হেরেছেন। তাহলে এক্ষেত্রে কি চিন্তায় পড়বেন যে আবার যদি দলনেত্রীকে ভবানীপুরে হারিয়ে দেয় বিজেপির কোন নেতৃত্ব? এসে দাঁড়ান, দলনেত্রীকে যদি হারাতে পারেন হারাবেন। গণতন্ত্রে আমাদের দলনেত্রী 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী। মানুষের রাস্তা থেকে লড়াই করতে করতে মার খেতে খেতে আজকে এই জায়গায় পৌঁছেছেন। মানুষ জানে কে কি করছে। বলেছেন যে আমি ছিলাম বলেই মুখ্যমন্ত্রী হয়েছেন, না হলে নন্দীগ্রামে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন। শুভেন্দুবাবু, আমি যদি খুব ভুল না করি, শুভেন্দুবাবুর প্রতি ব্যক্তিগতভাবে আমার কাউরির উপর কোনো অসম্মান নেই। আমি বলেছি ব্যক্তিগতভাবে সম্মান রেখেই বলছি, শুভেন্দুবাবুর ওই 42টা পদ আর 3টে মন্ত্রক আর কি কি সব দিদিমণি দিয়ে রেখেছিলেন, ওইগুলো না দিলে শুভেন্দুবাবু আজকে কতটা প্রাসঙ্গিক থাকতেন, আমার এই প্রশ্ন থাকলো। আর দ্বিতীয় কথা, নন্দীগ্রাম আন্দোলনের ইতিহাস আমি কিছুটা হলেও জানি। সেটা শুভেন্দুবাবু না হলে এই গল্পগুলো বাকি লোকজনকে শোনাবেন। আমি কিছুটা হলেও ওই আন্দোলনের ইতিহাস জানি। তাহলে আপনি বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারী আজকের যে শুভেন্দু অধিকারীতে পরিণত হয়েছেন তার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান রয়েছে? নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা তৈরি করে দিয়েছেন। শুভেন্দুবাবুর রাজনৈতিক একটা জার্নি আছে, আমি সেটা অস্বীকার করব না, কিন্তু আজকে শুভেন্দুবাবু যে জায়গায় পৌঁছেছেন, তার আগে বিজেপিতে যাওয়ার আগে শুভেন্দুবাবু তৃণমূলের কোন পজিশনে ছিলেন সেগুলো ভাবো। কি কি পদ মানে হোল্ড করতেন, কোন কোন জেলার দায়িত্বে ছিলেন। সার্বিকভাবে রাজ্য রাজনীতিতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এগিয়ে দিয়েছেন, তবেই তো তিনি সেই জায়গায় পৌঁছেছেন। তৃণমূলের কাছে এখন চাপের কোন লিডার বিজেপির, মানে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, নাকি বিরোধী দলনেতা? আমরা কোনো ব্যক্তি রাজনীতিতে বিশ্বাস করি না, লড়াই হবে আদর্শর সঙ্গে। বিজেপির বাঙালি বিরোধী অবস্থান, বিজেপির বাংলা বিরোধী অবস্থান, বিজেপির গরিব বিরোধী অবস্থান, বিজেপির সংখ্যালঘু বিরোধী অবস্থান, বিজেপির দলিত মতুয়া নমশূদ্র বিরোধী অবস্থান, বিজেপির মহিলা বিরোধী অবস্থান, বিজেপির আদিবাসী বিরোধী অবস্থান, তার বিরুদ্ধে লড়াই হবে তৃণমূল কংগ্রেসের। তোহা সিদ্দিকী তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সহায়তা রয়েছে, কিন্তু ক্যানিংয়ে যদি শওকত মোল্লাকে দাঁড় করান তাহলে আমাদের যে সংখ্যালঘুরা যারা রয়েছি তারা সমর্থন করবে না তৃণমূলকে। এই সমস্ত সিদ্ধান্ত কে কোথায় দাঁড়াবেন তার সিদ্ধান্ত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। যে প্রার্থী হবে, দলে দেখবে নির্বাচনের আগে দলের সমস্ত নেতাকর্মী তার হয়ে লড়াই করতে নেমে গেছে। প্রার্থী মনোনীত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে বাকিরা সবাই লড়াই করবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।